অনেক অনেক দিন পর ইনফ্যাক্ট এটা মানে খুবই রেয়ার, অনেকটা হ্যালির ধূমকেতুর মতো আমি আর সৈয়দ আবিদ হোসেন সামি একসাথে বসছি, আহ, এবং আমরা ম্যাচিং করে বসছি। অল রেড। যদিও দুইটা দুই রকম, ওরটা বেসিক্যালি বুঝতেই পারছেন একটা পার্টিকুলার দেশের জার্সি, কিন্তু আপনাদের কমেন্টস করার আগে আমি বলে দিই, আসছে ক্রিকেটের অ্যানালিস্টরা ফুটবল নিয়ে কথা বলতে আসছে। মৌসুমী ফুটবল ফ্যান, ফুটবলের আপনি কি বোঝেন ভাই, আপনি ক্রিকেট নিয়ে থাকেন, এই কমেন্টসগুলো তো করবেন, আমি বলে দিলাম, বাট স্টিল উইল টক অ্যাবাউট ইট, স্পেশালি উইথ সৈয়দ আবিদ হোসেন সামি। সেটা হচ্ছে সামি, মানে এটা কিন্তু সত্যি কথা। সামি আমাকে বসার আগে বলতেছে, ভাই আপনি কিন্তু আমার বেশি কিছু জিজ্ঞাসা না ফুটবল নিয়ে, আমি কিছু জানি না। ওয়ার্ল্ড কাপ আসলে তো আসলে ওয়ার্ল্ড কাপটা সবার হয়ে যায়, তখন আর এক দুজনের থাকে না কারো। ফেস্টিভ্যাল, গ্রেটেস্ট শো অন আর্থ। সো এইবারের তো আসলে গ্রেটেস্টেরও গ্রেটেস্ট, বিশাল এক 48 ওয়ার্ল্ড কাপ নিয়ে হাজির হতে যাচ্ছে খুব শীঘ্রই। সো প্রথমেই যেটা একটু শুনি আমি, সেটা হচ্ছে সামির যারা ফেসবুক ফলো করেন তারা দেখবেন যে সেখানে খুব ঘুরে ফিরে আজিমপুর, কলোনি, মহল্লার একটা ব্যাপার আসে, এবং এইগুলোতে ওয়ার্ল্ড কাপ ইজ লাইক এক্সট্রা স্পাইস যোগ করে। সেইটা এবার কি মিসিং সামি কোনোভাবে, ফ্ল্যাগ, জার্সি, গ্যাঞ্জাম, মারামারিতে? একেবারে একেবারে। এখন সেটা কি আসলে আমাদের বয়সের কারণে কিনা সেটা আমি জানি না, মানে আমি ওই ভাইবটা পাচ্ছি বা পাচ্ছি না, এলাকা ভিত্তিক যে ভাইবের জায়গাটা আমার একদম যদি খুব মনে করতে পারি তাহলে 2006 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের যে বলটা ছিল জার্মানি ওয়ার্ল্ড কাপের, সেটার নাম ছিল টিম জেস্ট। ওই টিম জিস্ট বলটা আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে কোন একজন বড় ভাইকে দিয়ে আমরা সেই টিম জিস্ট বলটা আনাইছিলাম। 2010 সালে ছিল জাবুলানি, সেই জাবুলানি সাউথ বলটা আফ্রিকা। আমরা আরেকজন বড় ভাইকে দিয়ে সাউথ আফ্রিকা থেকে আনাইছিলাম একদম ফিফা ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে। এবং মোটামুটি আমি যে কারণে টিম জিস্টের কথা বললাম, টিম জিস্টের বলটা অনেক হালকা ছিল এবং ওই বলটা খুব লাফাইতো, আসলে আচ্ছা, খুব ওকে। লাফাতো। আবার জাবুলানি বলটা আবার একটু, যেটা হচ্ছে যে একটু ভারী ছিল, হ্যাঁ, এটা নিয়ে একটু সমালোচনাও ছিল, একটু জাবুলানি সমালোচনাও বলটা ছিল। নিয়ে। 14 ওয়ার্ল্ড কাপে ব্রাজুকা ছিল, আমার কাছে মনে আছে ব্রাজুকা বলটা আমরা আনাইছিলাম। আচ্ছা। এই যে এখন ধরেন 26-এর যে ওয়ার্ল্ড কাপটা, 18 আর 24 বাদ দিলাম, যে ততদিনে আসলে ওই ক্রেজটাও একটু কমে, 18 আর 22 18 আর 22 একটু কমে গেছে। কিন্তু সত্যি কথা বলতে এলাকা ভিত্তিক ভাবে আমি যদি এলাকাতেও বলি যে এই ওয়ার্ল্ড কাপের যে অফিসিয়াল বলটা আমি এলাকার কোনো ছোট পোলাপানরা এখন পর্যন্ত দেখি নাই ওই বলটা দিয়ে খেলতেছে। হ্যাঁ, বা একটা ঠিক। সময় যেটা ছিল যে ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে থেকে মোটামুটি আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের হ্যাঁ, পতাকা, হ্যাঁ। আমার মনে আছে নেদারল্যান্ডসের পতাকা আমাদের আজিমপুর কলোনিতে কয়েকটা বাসা বাড়িতে উড়তো Yeah. ছাদের উপরে। নেদারল্যান্ডসের পতাকা অনেক বেশি, কারণ ওই সময় প্যাট্রিক ক্লাইবার্টের একটা বেশ ভালো ফ্যান Fan বেস base ছিল। ছিল, okay. প্যাট্রিক ক্লাইবার্ট ইন পার্টিকুলার, তার বেশ একটা ফ্যান বেস ছিল। ইভেন ওয়েসলি স্নেইডার বা আরিয়ান রোবেনরা যে সময়টাতে নেদারল্যান্ডসে খেলতো, পার্সি। 2010 ভ্যান পার্সি সেই সময়টা বলে, ভ্যান্ডার স্যার, আমার মনে আছে আমি আসলে আহ, তিনজনকে খুব ফলো করতাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভ্যান্ডার স্যার, একটা হচ্ছে ইকার ক্যাসিয়াস, একটা হচ্ছে জিয়ান লুইজে বুফন। কারণ গোলকিপিং মানে উপরে খেলতে পারতাম না, তো গোলকিপিংটাই পারতাম, মানে বড় ভাইরা গোলকিপার রাখতো। Yeah. সো নিজের ওই ক্যাসিয়াস ভাবা বা ভ্যান্ডার স্যার ভাবা, তবে ইন পার্টিকুলার ভ্যান্ডার স্যার আমার খুব ভালো লাগতো। তো এলাকাতে একটা এরকম একটা ক্রেজ দেখতাম পতাকা টতাকা উঠতে। এখন পর্যন্ত আমরা যখন এই ভিডিওটা শুট করছি, মনে হয় 5-6 দিন বাকি না, ওয়ার্ল্ড কাপে, নাই, এখন নাই। পর্যন্ত আমি ওই এইটার জায়গাটা এখন দেখি। একটা ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে, যেটা সেটা হচ্ছে, যেটা আমার নিজস্ব ব্যাখ্যা, যে প্রবাবলি মানুষ এখন আসলে, ধরুন আগে তো ওটা দেখানোর বিষয় না, এখন এটা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখায় মানুষ। তো এটার ফলে যেটা হচ্ছে, ওটার সময়, শ্রম এবং অর্থ তিনটাই বাঁচতেছে। সোশ্যাল মিডিয়ায় এসে আমি যদি আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে অনেক কিছু করতে পারি, প্রবাবলি এটা একটা শিফট হইছে আসলে। আরেকটা রিজন যেটা মানুষজন বলে, যে আর্জেন্টিনার বড় ফ্যান বেজ আসলে এখন তারা ওয়ার্ল্ড কাপ জিতে ফেলছে, ফলে তাদের আসলে ওই ইয়াটা নাই, যেটা হয়তো এখন ব্রাজিলের অনেক বেশি। হতে পারে সেটা। ব্রাজিলের তো 2002 সালে লাস্ট ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতলো। হ্যাঁ। আমি যদি বলি সেটা হচ্ছে আমার একদম ফুটবল খেলা মোটামুটি বুঝে দেখা প্রথম ওয়ার্ল্ড কাপটা হচ্ছে 2002 ওয়ার্ল্ড কাপ। ওই সময়টা বাসায় আব্বা যেহেতু ব্রাজিল করে, তো আচ্ছা। ওই যেটা হয় বংশ পরম্পরায় ওই ফুটবল কোন টিমের সাপোর্ট করবো সে ব্রাজিলই করতে হবে আর কি। যদিও আমি যদি বলি সেটা হচ্ছে আমি মানে তখনও তো বাংলাদেশে খুব বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলও আসে নাই, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার চলটাও শুরু হয় নাই। বাট আমি যদি আপনাকে বলি যে 2000 বা 2001 সালে আর্সেনাল যে সময়টা টানা এতগুলো ম্যাচ জিতলো, টিয়েরি অনরি তখন আর্সেনালে ছিল, রবার্ট পিরেস ছিল, সল ক্যাম্বেল ছিল আর্সেনাল টিমে, ইভেন ডেভিড সুকার তখন আর্জেন্টিনা আর্সেনাল টিমে ছিল, ডেভন সুকার। আমি তখন আর্সেনালের খেলা দেখতাম, লিভারপুলে মাইকেল ওয়েন ছিল, নিউক্যাসল ইউনাইটেডে অ্যালেন শেরার ছিল। সো ওই টাইমটা থেকে আমার আসলে ইউরোপিয়ান লিগ দেখা শুরু। তখন খুব বেশি মানুষ বাংলাদেশে মানে 2002 ওয়ার্ল্ড কাপের ঠিক আগ দিয়ে, আগে 2001-2 ওই সময়টাতে। এবং তখন আরো বেশি মাত্রায় ডুয়েট ইয়র্ক আর অ্যান্ডি কোল তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে, ডুয়েট ইয়র্ক আর অ্যান্ডি কোল। রিও ফার্দিনান্দ তখনও আসলে ম্যান ইউতে আসছে কি আসেনি আমার মনে নাই। বোসনিক নামে একটা গোলকিপার ছিল ম্যান ইউতে।
ওই সময়টাতে ব্যাপারটা ঘটলো কি, আমাদের যাদের বাসায় কম্পিউটার ছিল, সত্যি কথা বলতে আমাদের আজিমপুর কলোনিতে 5-6টা বাসাতে কম্পিউটার ছিল। তো আমাদের বাসাতে কম্পিউটার ছিল, তখন আমাদের বাসাতে সবাই FIFA 2000 খেলতে আসতো, FIFA 2000 বা FIFA 2001 খেলতে আসতো। সো আলটিমেটলি FIFA 2001 ভালো করার জন্য ইউরোপিয়ান লিগ তখন দেখতে হইতো। আচ্ছা, 10 okay. স্পোর্টস তখন বাংলাদেশে নতুন আসে, তখন জার্মান বুন্দেসলিগাও দেখতে হইতো, ইতালিয়ান সিরিয়াও দেখতে হইতো। মানে ওইটা হচ্ছে আমাদের মধ্যে ওই ক্রেজটা ছিল যে ফিফাতে ভালো খেলতে হবে, সো আলটিমেটলি ম্যাচ দেখতে হবে। তো ওই সময়টা থেকে আমার আসলে ইউরোপিয়ান লিগ দেখাটা শুরু। যদিও 2002 ওয়ার্ল্ড কাপ নিয়ে যেটা বলতেছিলাম, ব্রাজিল প্রথম ম্যাচে 1-0 গোলে পিছিয়ে ছিল, তারপরে 2-1 গোলের একটা অভিনয় করলো, রিভালদো একটা অভিনয় করলো। ওইটা স্কুল তাহলে সেই অভিনয়ের লেগাসি তো ঠিকই আছে, নেইমার এখন ক্যারি করছে। সেটা বলতে পারি না, রিভালদোর অভিনয়ের একটা জায়গা ছিল। তো আমি স্কুল থেকে আসলাম, তখন মনে হয় 3-4 পড়ি। স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পর দেখলাম 1-0 গোলে ব্রাজিল পিছিয়ে আছে, মর্নিং শিফটের স্কুল ছিল, তো এখন তো জিততে হবে। তো তখন রিভালদো একটা অ্যাক্টিং করলে, রোনাল্ডো নাজারিও তখন আসলে আমাদের সবচাইতে আকর্ষণীয় জায়গা, তখন পোস্টার ভিউ কার্ড বিক্রি হয় রোনালদো নাজারিওর। তো পরে 2-1 ব্রাজিল জিতলো। রোনালদিনহোর খেলাটা ওই ওয়ার্ল্ড কাপেও প্রথম রাউন্ডের ম্যাচগুলো তো খুব বেশি এক্সপ্লোর করা যায় নাই, যতটা বেশি রোনালদিনহোকে এক্সপ্লোর করা গেল ইংল্যান্ড ম্যাচে। ডেভিড সিম্যানকে একটা গোল দিল, একটা খুব চমৎকার একটা শটের মাধ্যমে। তখন আমি আবার একটা জিনিস বললাম যে এই টাইপের শট, এটা আগে না পরে মনে নাই, আমার মনে আছে ডেভিড সিম্যানের ওয়েন রুনিও এভারটনে থাকতে এরকম একটা বিট করছিল। আচ্ছা, এটা আসলে ওই ওয়ার্ল্ড কাপের আগে নাকি পরে মনে নাই, বাট আমি রিলেট করতে পারি যে এই টাইপের শটই ওয়েন রুনি তখন এভারটনে, ম্যানিউতে যায় নাই, তখন ই করলো। সো ওই যে ব্রাজিলকে নিয়ে তখন একটা উন্মাদনা, অলিভার কানরে কেউ গোল দিতে পারে না, তো আমার আব্বা বলতেছে যে অলিভার কানরে গোল দিতে হলে নিজ দিয়ে গোল দিতে হবে। আমি তাতে কিছু বুঝি না, অলিভার কানরে নিজ দিয়ে কেন গোল দিতে হবে। তো আমি রাত্রেবেলা কি করলাম, ফাইনাল ম্যাচের আগের দিন ব্রাজিল আর জার্মানি নিয়ে FIFA 2002 খেলা শুরু করলাম। তো খেলতে গিয়ে দেখি যে আসলে অলিভার কানরে যদি নিজ দিয়ে এসরে জোরে করে চাপ দিয়ে ধরলে পরে নিজ দিয়ে কি হয়, গ্রাউন্ড শটে, তখন অলিভার কানরে বিট করা যায় খুব ভালো মতো। ফিফাতে অলিভার কানরে বিট করা যেত না, খুব ডিফিকাল্ট। ফিফাতে অলিভার কানরে বিট করা যায় না। সো পরের দিন রোনাল্ডো একইভাবে আসলে অলিভার কানরে বিট করলো। তখন ব্রাজিলে একটা প্লেয়ার ছিল ডেনিলসন খুব ক্যাটরামি করতো। সেমিফাইনাল ম্যাচে তুরস্কের প্লেয়াররা মোটামুটি 4 দিক দিয়ে ডেনিলসনকে ঘিরে ধরছে, ঘিরে ধরে ল্যাংট্যাং মারা শুরু করছে, ইচ্ছা করে পরে ধাক্কা মেরে ফালাই দিছে যে ওরা তো কিছুই করতে পারে না। সো ওই প্লেয়ারটা খুব তখন ডিস্টার্ব করতো। ইভেন ইংল্যান্ডের ম্যাচে খুব সম্ভবত মাইকেল ওয়েন আগে একটা গোল দিয়েছিল, মাইকেল ওয়েন না কে যেন আগে একটা গোল দিয়ে দিয়েছিল, পরে ব্রাজিল 2-1 ওই ম্যাচটা জিতছিল। আমার খুব ছোটবেলার স্মৃতি, যেহেতু অত বেশি মনে করতে পারি না। সো ওই যে ওয়ার্ল্ড কাপটা ব্রাজিল যখন জিতলো, আমার আব্বা খুব খুশি, তো আমারও ব্রাজিলের প্রতি একটা ইমোশনের জায়গা তখন তৈরি হলো। বাট বাই 2006 তখন তো ধরেন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে গেছি, এলাকায় তখন ফুটবল খেলি, গোলকিপার হিসেবে ফুটবল খেলি, এবং তখন যেটা ছিল রোনালদিনহো তখন হেভি ফর্মে। ওই সময়টা রোনালদিনহো হেভি ফর্মে, এবং বার্সেলোনার রোনালদিনহো যা করে এটা আর কেউ আসলে করতে পারে না। বাট আমি তখন চেলসির খুব ফ্যান ছিলাম। আচ্ছা, তখন চেলসি টিমে জন টেরি ছিল, আমার খুব ফেভারিট একটা প্লেয়ার ছিল ক্লাউদু ম্যাকেলেলে, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতো, তার পায়ে বল গেলেই অ্যান্ডি গ্রে তখন কমেন্ট্রি থেকে চিল্লায় উঠতো যে ওয়ার্ল্ডস নাম্বার 1 ডিফেন্সিভ মিডফিল্ডার, এরকম ভাবে চিল্লায় উঠতো। সো আমি তখন চেলসি নিয়ে ফিফা খেলতাম, FIFA 2005-06 তখন। আনেলকা দ্রগবা মনে আরো পরে তো, আনেলকা না, দ্রগবা ওই সিজন, মরেনো তখন পোর্তো থেকে ইয়েতে আসলো। সো 2006 আবার হঠাৎ করে খেলা দেখতে দেখতে, ব্রাজিল তো খুব ভালো টিম ছিল 2006 ব্রাজিল টিমের উপর তো টিম নাই, আর আর্জেন্টিনা মনে হয় আইভরি কোস্টের সঙ্গে প্রথম ম্যাচ ছিল, তখন স্যাভিওলাকে বলা হচ্ছে নতুন ম্যারাডোনা। তখন ওরকমই একজন করে যেই আসতো একজন করে ম্যারাডোনা আমরা বানানো হতো। পরে আসছে স্যাভিওলাকে নতুন ম্যারাডোনা বলা হলো, যে স্যাভিওলা হি উইল ক্যারি দ্য লেগাসি অফ আর্জেন্টিনা। কিন্তু আলটিমেটলি আর্জেন্টিনা ওই সময় ওরকম প্রভাব রাখতে পারে নাই আসলে, সেটা ওই সময়কার টিম বা সবকিছু মিলে। সত্যি কথা বলতে রিকুয়েলমে মনে ওই ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেললো নাকি তার আগে 98 এবং 2002 এ প্রবাবলি, হ্যাঁ 2002 ছিল রিকুয়েলমে কোন একটা ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেললো, পরে জার্মানির কাছে আর্জেন্টিনা বাদ দিল। মানে ওই ইয়ার 10-এর দিকে ওই ক্যাম্বিয়াসোরে উঠায় নিয়ে, ক্যাম্বিয়াসোকে নামাইলো, কাকে রিকুয়েলমেকে উঠায় নিয়ে, খুব সম্ভবত এরকম একটা, মনে নাই ইয়েতে। কিন্তু আর্জেন্টিনা সত্যি কথা বলতে ওই সময়টা যেটা দেখতাম সেটা হচ্ছে, ব্রাজিল যেহেতু ইমিডিয়েট ওয়ার্ল্ড কাপ জিতছে, সো আর্জেন্টিনার ফ্যানদের একটা আসলে ওই তাড়নার জায়গা, এবং এলাকার মধ্যে আর্জেন্টিনার সাপোর্টার বেশি। আচ্ছা, এলাকার মধ্যে আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি, আমার কেন জানি মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার আসলে বেশি। হ্যাঁ অনেক বেশি, আমরা কয়েকজন হাতে গোনা ব্রাজিল থাকতাম ইভেন এলাকাতে। আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলো পরে ব্রাজিলে কোয়ালিটি প্লেয়ার পাওয়া যেত না, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। তখনও কিন্তু মেসি হয় নাই না,
তখন হচ্ছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার একটা ক্রেজ ছিল আমাদের আগের জেনারেশনে, আর ওই জেনারেশনে তখনও আর্জেন্টিনা আসলে মানে প্রপার স্টারটাকে খুঁজে ফিরতেছে 2006 টেভেজের মধ্যে খুঁজতেছে, টেভেজের মধ্যে, স্যাভিওলার কখনো ওই মধ্যে, যে অ্যাগুয়েরো তো একই সাথে অবশ্য একই সাথে একবারও একটু পরের দিকে। বাট মানে বাতিস্তুতার পরে আর্জেন্টিনা আসলে মেসি পর্যন্ত কোনো সুপারস্টার পায় নাই, বা ওই ফেসটা আসলে সময় খুঁজে ফিরতেছিল। এরপর তো রোনালদিনহো মেসি বার্সেলোনায় একটা জুটি, দেন রোনালদিনহো চলে গেল, দেন মেসি হওয়া শুরু করলো আফটার 2006। 2010 ওয়ার্ল্ড কাপটা আমি বলবো যে আমার লাইফের একদম ফুটবল বুঝে খেলা দেখার মতো, ঠিক আছে বুঝতেছি এখানে কি হচ্ছে। মানে ওই টিমটা তো ধরেন যে মানে ওই সময় তো স্পেন হচ্ছে একদম রাজত্ব, 2008-এ ইউরো মানে এটা না, ওই ওয়ার্ল্ড কাপটা একদম অবভিয়াস ছিল যে এবারে স্পেনে জিতবে। হ্যাঁ, কারণ আগের ওই সময়টাই ধরুন তখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা যেভাবে ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করতেছে, ধরাই হচ্ছিল এবারে স্পেন টিমটা মানে ওয়ার্ল্ড কাপ জিতবে আসলে, এবং শেষ পর্যন্ত সেটাই ওটা তো একটা কম্বাইন্ড টিম, মানে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার, মানে ওটা খুব মজার একটা জিনিস ছিল। মানে তখন বোঝা শুরু করলাম যে টিকি টাকা জিনিসটা কি, মানে টিকি টাকা জিনিসটা কি। এবং তখন ওই যে বললাম ফিফা যেহেতু খেলতাম ধুমসে, তো আলটিমেটলি মানে বিষয়টা কি হইতো, ভিয়া পাস দিত টোরেস পাস দিত জাভি দিত ইনিয়েস্তা দিত হচ্ছে বুস্কেটস দিত জাভি আলোনসো পিছনে মারতো আবার পুয়োল থেকে পিকে থেকে ক্যাপডেভিয়া থেকে রামোস, ওই এই কোণা থেকে ওই কোণা, আবার রামোস পাগল হয়ে যেত অপোনেন্ট। প্রবাবলি 56 টাচে ওরা গোল দিছে, এরকমও হইছে, অদ্ভুত। তো ওই ওয়ার্ল্ড কাপটা মানে খুব ইয়ার জায়গা। আর ক্যাসিয়াস মনে করেন, আমরা যখন ফিফা 2002 খেলি, আমার মনে আছে, আমি একটা মজার ইনসিডেন্ট বলি আপনাকে। সেটা হচ্ছে এই 2010-11 পর্যন্ত আমার এক ফ্রেন্ড ছিল তানভীর, ওর বাসায় আমরা ফিফা চ্যাম্পিয়নশিপ চলতো। তো আমরা ওই কম্পিউটারের সঙ্গে খেলতেছি, তো 2010 এর কথা বলতেছি, কোন একটা বল রিয়াল মাদ্রিদের নিয়ে খেলতেছে অপোনেন্ট শর্ট করছে, ডান দিকে ঝাঁপায় পড়ে হচ্ছে ক্যাসিয়াস, ওটা অটো সেভ করে কম্পিউটার। আমার মনে আছে যে 2000 বা 2001 সালে কোনো এক সময় ওর বাসাতেই ফিফা খেলতেছিলাম, তখন ও আমাকে সেম কথা বলছিল, এটা ক্যাসিয়াস ছাড়া অন্য গোলকিপার হইলে পরে গোল। 2010-এও সেম কথা বলতেছে, ক্যাসিয়াস ছাড়া অন্য গোলকিপার হইলে পরে গোল। আচ্ছা, তার মানে ক্যাসিয়াসের যে লেগাসিটা ধরেন 2002 থেকে 2010 পর্যন্ত একদম মানে সেম জায়গাতে। সো মানে লট অফ মেমোরিজ তিতুমির ভাই। কিন্তু আমি ওইটাই বললাম যে এখন তো সত্যি কথা বলতে ফুটবল, ইউরোপিয়ান ফুটবলের ক্রেজটা এখন অনেক বেশি। মানে আমাদের হাত ধরে যদি বলি যে মানে আমাদের জেনারেশন দিয়ে বাংলাদেশি ইউরোপিয়ান ফুটবলটা আসলে প্রবেশ করছে সত্যি কথা বলতে। এরপরে এখন তো এটা একটা প্রফেশনাল শেপে। আমি যদি এখনকার কথাও বলি, আমরা এখনো যেভাবে পিএসজি আর্সেনাল ফাইনাল নিয়ে এত কথা হয়েছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু অতটা কথা এখনো শুরু হয়নি অবভিয়াসলি। কিন্তু আমি যদি 2010-এ যেগুলো আমি এতক্ষণ ধরে বলবো, ওই সময় কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানে কেউ হয়তো মনেও রাখতো না কি হচ্ছে, বরং ওয়ার্ল্ড কাপ আসতেছে এক মাস পরে ফিক্সচার কেটে দেয়ালে লাগায়া মার্কিং করা, এগুলো আচ্ছা যাই হোক, এগুলো মেমোরি বলতে গেলে অসংখ্য মেমোরি আসবে। আমার এখন দুইটা প্রশ্ন আসছে মাথায়। একটা হচ্ছে সামি যেটা বললো যে ওয়ার্ল্ড কাপের ভাইব এখন ওইভাবে শুরু হয়নি, দেখতেছি না, বাট স্টিল সামি ইজ ওয়েয়ারিং আ জার্সি। সামি জার্সিটা কোত্থেকে আসলো, কিভাবে? সুন্দর একটা জার্সি। না, সুন্দর একটা জার্সি, এটা গেম প্লের তরফ থেকে আমাকে গিফট করা হয়েছে, এবং আই এম ভেরি মাচ প্রিভিলেজ যে এই প্রথম, সত্যি কথা বলতে এই প্রথম কেউ আমাকে জার্সি গিফট করলো এবারের ওয়ার্ল্ড কাপে। আমি জার্সি লাইন লেগে যাবে আরো কেন আমি ভাইবটা বুঝতে পারি নাই ওয়ার্ল্ড কাপের। কারণটা হচ্ছে যে 2022-এর ওয়ার্ল্ড কাপের আগেও অন্তত এক মাস আগে আমার কাছে অলরেডি 5-6 জায়গা থেকে জার্সি চলে আসছিল, কিন্তু এখন পর্যন্ত এই গেম প্লে প্রথম আমাকে একটা জার্সি গিফট করলো, মানে গিফট করলো। আমি জার্সি প্রমোশনাল করেছি, দ্যাটস ট্রু, বাট একদম ওয়ার্ল্ড কাপ আসছে, ওয়ার্ল্ড কাপের জার্সি, পর্তুগালের জার্সি, এবং তিতুমির ভাই জানে যে পর্তুগালের প্রতি আমার একটা সফট কর্নারের জায়গা আছে। আমি এই হ্যাঁ, এবং সেটা তিতুমির ভাই, এটা অনেকে বলতে পারে যে ধরেন ওই যে হয় না অনেকে এখন কি জানি বলে ঐক্য জোট বা এরকম কিছু, পর্তুগালের প্রতি আমার সফট কর্নারটা ফ্রম 2004 ইউরো। এক্স্যাক্টলি, আমি প্রশ্নটা আসতাম যে যেহেতু সামি যেটা একটু আগে তুই বললি যে বাবা যেহেতু ব্রাজিল করতো এবং পরিবারে ওটা একটা মনে হতো যে আচ্ছা আমাকেও ব্রাজিল করতে হবে, অথবা শুধুমাত্র তাকে অপোনেন্ট হিসেবে করার জন্য না, সে ব্রাজিল আমি তাহলে আর্জেন্টিনা করব, তুই কেমনে তাহলে পর্তুগালের প্রতি সফট কর্নার? এটার কারণটা হচ্ছে 2004 সালের ইউরোতে তো আসলে সাউথ আমেরিকান টিম নাই, রোনালদোর ফার্স্ট আমার মনে হয় অ্যাপিয়ারেন্স টিভিতে লেভেলে, কিন্তু রোনালদো হয় নাই। বাট আমি তখন দুইটা টিমকে সাপোর্ট করতাম, একটা হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিকে তখন পাভেল নেদভেদ ছিল, রোজিনস্কি ছিল, মিলান বারোস ছিল, আর কোলার নামে একটা 6 ফুট 10 ইঞ্চির একটা স্ট্রাইকার ছিল। পর্তুগাল টিমটার মানে সবচেয়ে মানে জৌলুসপূর্ণ ব্যাপার ছিল পর্তুগালের টিম কম্বিনেশনের জায়গাটা। রোনালদো তখন নতুন আসে, ওইটাতে লুইস ফিগো ছিল, রুই কস্তা সেকেন্ড হাফে নেমে গোল স্কোর করতো, গোলকিপার ছিল রিকার্ডো। আই স্টিল ক্যান রিমেম্বার টাই ব্রেকারের একটা শটে রিকার্ডো হচ্ছে গ্লাভস ছাড়া সেভ করলো,
একদম ভেরি গুড গোলকিপার, একদম পর্তুগালের। জাস্ট গ্লাভস ছাড়া সেভ করলো। সো ওই ইউরো 2004 ইউরোটা থেকেই কিন্তু সত্যি কথা বলতে পর্তুগাল, ইটস নট অ্যাবাউট রোনাল্ডো, কারণ রোনাল্ডো তখন রোনাল্ডো হয় না না। না হয় না। হ্যাঁ, লিসবন বরং থেকে তখনও রোনালদো বললে আমার মনে আছে টিভিতে খেলা হচ্ছে, নাজারিও। পর্তুগালের একজন রোনালদো আসছে, সবাই ভাবতেছে রে রোনালদো মানে তো রোনালদো ব্রাজিলের সবাই চেনে, এই আবার কোন রোনালদো, ব্যাপারটা এরকম ছিল। তখন রোনালদো হয় নাই, বাট তখন লুইস ফিগো ফিগো আর রাউলের তখন একটা জুটি ছিল। একদম আমি যদি বলি যে রিয়াল মানে মাদ্রিদ গ্যালাকটিকোর তখন দলের তারা নক্ষত্র। সো আমার মনে হয় যে আমাকে পর্তুগালের পেছনে ইনফ্লুয়েন্স অনেক বেশি লুইস ফিগো করেছে বা রুই কস্তা করেছে। নুনো গোমেস নামে একটা প্লেয়ার ছিল, ফরওয়ার্ড লাইনে খেলতো, রিকার্ডো ছিল গোলকিপার, সো কারভালো ছিল। ইভেন ওই সময়টার সমসাময়িক সময় কিন্তু পোর্তো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে মরিনিওর অধীনে। ডেকো তখন ডেকো ওই সময়টাতে ইয়েতে পোর্তোতে ছিল, পরে ডেকোকে নিয়ে শিফট করলো মরিনো। সো আমার ডেকো মনে পড়ে বার্সেলোনায় গেল খুব সম্ভবত, আমার ঠিক এর মধ্যে খেয়াল নেই। সো পর্তুগালের প্রতি ভালোবাসার জায়গাটা আমার তখন থেকে। 2006 ওয়ার্ল্ড কাপ আন্ডারডগদের প্রতি সবারই একটা জায়গা থাকে, সফট কর্নার থাকে। 2006 ওয়ার্ল্ড কাপেও বলবো যে ওই যে পর্তুগালকেই তখন আমি ওইভাবে না, কিন্তু ব্রাজিল পর্তুগালে খেলা হলে কোন দলে সাপোর্ট করা হয়? একবার মনে 2010 সালে ব্রাজিল পর্তুগালের খেলা হয়েছিল, খুব সম্ভবত 10 বা 14 সালে আমি পর্তুগালের সাপোর্টই করছিলাম। ওটা আমার মানে মনের জায়গা থেকে। কারণ তো এই যে এখন যে মানুষ তো এটাই বলে যে ওয়ার্ল্ড কাপটা মেসির কাছে যায় না, এটা ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা, শেষ পর্যন্ত মেসির কাছে গেছে এবং এখন শুধু বাকি আছে রোনালদোর কাছে যাওয়া। রোনালদোর জীবনে সব পাইছে, ওয়ার্ল্ড কাপটা পায় নাই। দিস ইজ অফকোর্স দ্য লাস্ট অপরচুনিটি, 41 বছর বয়স। এবং পর্তুগালের এবারে যে দলটা আরেকটাও খেলতে পারে, বাট পর্তুগাল এবারে যে দলটা আমি সত্যি বলবো ঈর্ষণীয় একটা দল। ইনফ্যাক্ট অনেকটা 2010-এর স্পেন যেরকম একটা পাওয়ার হাউস ছিল, আমার মনে হয় এই দলটা পর্তুগালের দিকে যদি তাকায়, ভাই মাঝমাঠ যে কি দুর্দান্ত, ফ্রন্টে ব্রুনো, রোনালদো তো আছেই, ভিতিনিয়া এবার তো ব্যালন ডিওরও পাওয়া যেতে পারে এরকম আলোচনা হচ্ছে। সো পর্তুগালের এই দলটা রোনালদোর জন্য, যেটা 2022 সালে মেসির জন্য আর্জেন্টিনা বলেছে যারা বিশ্বকাপ জিতেছে, এবার রোনালদোর জন্য পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিততে চায়, পসিবল হবে? আমি যদি ধরেন অফ দ্য পিচ মানে অন দ্য পিচ যদি আমি আপনাকে চিন্তা করি, অন দ্য পিচ চিন্তা করলে আপনি স্পেন বলেন, ফ্রান্স বলেন বা ইংল্যান্ড বলেন, হয়তো ডিফিকাল্ট তাদের সঙ্গে ওই পেরে ওঠার জায়গাটা। আমি খুব রিসেন্টলি একটা জিনিস নিয়ে চিন্তা করতাম, যদিও 2015-16 সালের পর থেকে আমি খুব বেশি আসলে ইউরোপিয়ান ফুটবল ফলো করি না, সেটা আমার একটা ইয়ের জায়গা। তবে প্রত্যেক ওয়ার্ল্ড কাপের আগে যেটা হয়, 18 বিশ্বকাপের আগে যেমন আমরা যখন ভূমিতে কমেন্ট্রি করি, তার আগের 1 মাস আমি চুটে ফিফা খেলতাম এই কারণে বোঝার জন্য যে আসলে কোন টিমগুলোর কি অবস্থা। 22 ওয়ার্ল্ড কাপের আগেও তাই, যেহেতু শো করতে হয়, আমি 1 মাস আগে থেকে ফিফা খেলতাম ইচ্ছা মতো। এই ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই আর কি। তো আমি যতটুকু মানে আমার যতটুকু ওয়ার্ল্ড কাপ দেখার, আমি তো অনেকগুলো ওয়ার্ল্ড কাপ দেখলাম, 2002, 6, 10, 14, 18, 22। আমার যেটা মনে হয় যে মানে ওই ওয়ার্ল্ড কাপের খুব ক্রাঞ্চ মোমেন্ট গুলোতে হয় কি, একটা ফ্রি কিক, একটা কর্নার। আপনি 14 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা চিন্তা করেন, গোয়েৎজে যে জায়গা থেকে গোলটা দিছে, আলটিমেটলি আর্জেন্টিনা কিন্তু পুরো সময়টা আর্জেন্টিনা প্লেড বেটার, বাট ওই যে গোয়েৎজের একটা গোল মানে মেড দ্য ডিফারেন্স। ইভেন নেদারল্যান্ডসের সাথে যদি আপনি চিন্তা করেন 10-এর ফাইনাল, নেদারল্যান্ডস প্লেড আ ম্যাসিভ রোল, স্নেইডার বলেন, রোবেন বলেন, ভালো খেলছে, কিন্তু লাস্ট ওই যে একটা গোল ইনিয়েস্তার। সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে মানে পর্তুগাল তোলার একটা সাইলেন্ট ওয়েপন হতে পারে আসলে তাদের সেট পিস স্পেশালিস্ট, যিনি অ্যাস্টন ভিলাকে আসলে সেট পিসে সবচেয়ে বেশি প্রমিনেন্ট করছেন। এই লাস্ট আমরা দেখলাম যে ইউরোপা লিগ জিতলো অ্যাস্টন ভিলা, এবং সেট পিসে কিন্তু আলটিমেটলি যদি বলি গত 3 বছরে সেট পিসে অ্যাস্টন ভিলা সম্ভবত 78টা গোল করছে শুধুমাত্র সেট পিসে, যেটা একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। কারণ এই ভদ্রলোক যেটা করেন সেট পিসে, বিষয়টা এরকম হয় না যে ওই যে ফার্স্ট টাচে গোল দেওয়া, বাট তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে অপোনেন্টের ডিফেন্ডারদেরকে কনফিউজ করেন এবং সেকেন্ড বলের উপর অনেক বেশি মাত্রায় জোর দেন, মানে সিচুয়েশনটা এমন ক্রিয়েট করেন যে সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং আপনি ইউরোপা লিগের ফাইনালেও যদি চিন্তা করেন, সেখানেও আপনি দেখবেন যে একটা গোল ছিল সেট পিস থেকে, একটা কর্নার থেকে একটা গোল ছিল, ওই মানে ডেড বল সিচুয়েশন থেকে, ওই জায়গা থেকে গোলটা ওই সিচুয়েশনটাকে এমনভাবে ক্রিয়েট করা হয়েছে। অস্টিন ম্যাকফি সে ভদ্রলোকের নাম, বাই দ্য ওয়ে, ওইটা একটা কনফিউজিং সিনারিও তৈরি করে। সো আমার কাছে কেন জানি মনে হয় যে যেটা বললাম যে স্পেন বলেন, ফ্রান্স বলেন, হয়তো বা অন দ্য পিচ অনেকাংশে এগিয়ে থাকবে, বাট এই ছোট্ট ছোট্ট কিছু জায়গা যেটা আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপে, আমি মানে এতগুলো ওয়ার্ল্ড কাপ যখন, কারণ অনেক সময় অনেক বেস্ট পটেনশিয়াল টিমও জিতে না, অনেক ওয়ার্ল্ড কাপে হয় বেস্ট পটেনশিয়াল টিম জিতে না। আমি 10 ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করি, নেদারল্যান্ডস ফাইনাল ম্যাচ ভালো খেলছে, 14 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ ভালো খেলছে, বাট হয়তো বেস্ট জার্মানি
টিম মনে করেন 2006-তে জার্মানির যে টিম ছিল, বাস্তিয়ান শোয়েনস্টাইগাররা সবাই ছিল, Yeah, ওই টিমেরও তো ফাইনালে যাওয়ার কথা, বাট হ্যাঁ। যাইতে পারেনি কোনো একটা কারণে। ওই ছোট ছোট কিছু জায়গায় ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। এইটা মনে হয় পর্তুগালের সবথেকে বড় স্ট্রেংথের জায়গা হবে, অস্টিন ম্যাকফির থাকাটা। যদি okay. অ্যাস্টন ভিলার ওই জিনিসটা তিনি আসলে পর্তুগাল দলে আমার মনে ট্রান্সফার হয় এটা করতে গুড পারেন। পয়েন্ট, বাট একই সঙ্গে আমার মানে পর্তুগালের এই কথা বলতে বলতে আমার চোখের সামনে খালি ভাসে যে রোনালদো সাইড লাইনে ইউরোর ফাইনালের কথাটা মনে পড়ে বেশি করে। মানে এই দলটার মধ্যে আসলে ওরকম স্পিরিট কিন্তু আছে। সো অফকোর্স ওয়ার্ল্ড কাপের আমি যদি একটু প্রেডিকশন তাহলে জানতে চাই, টপ 4 এই সেমিফাইনালিস্ট। প্রেডিকশন তো আসলে খেলা শুরু হলে পরে আসলে বুঝতে পারবো। একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনাকে আমি বলি, সেটা হচ্ছে প্রতি ওয়ার্ল্ড কাপে দেখবেন যে একটা আন্ডারডগ টিম সেমিফাইনালে যায়। সেটা আপনি 2006 থেকে শুরু করলে পর্তুগাল সেমিফাইনালে গেল, 10-এ খুব সম্ভবত ডিয়েগো ফোরলান আর উরুগুয়ে। ইসের উরুগুয়ে গেল 10-এ, বা ঘানাও মনে হয় গেল 2010-এ, বা আমার ঠিক মনে নাই। আপনি যদি চিন্তা করেন যে ঘানা উরুগুয়ে তারা সমানে সমান ছিল 10 সালে, হ্যাঁ, বাট শেষ পর্যন্ত খুব সম্ভবত উরুগুয়ে যায়। উরুগুয়ে যায়। হ্যাঁ। 6 সালে পর্তুগালও ছিল। আপনি গত ওয়ার্ল্ড কাপে চিন্তা করেন মরক্কো সেই জায়গাটা একটা জায়গা ছিল। আপনি ক্রোয়েশিয়াকে চিন্তা করেন, ক্রোয়েশিয়া বড় দল হওয়া সেটাও কিন্তু 2018 সাল থেকে শুরু, সত্যি কথা বলতে। সো আমি জানি না এটা মানে ওয়ার্ল্ড কাপ শুরু হলে পরে বোঝা যাবে যে আসলে এই ওয়ার্ল্ড কাপে মরক্কোটা আসলে কে হতে যাচ্ছে। সেটা কি আলজেরিয়া হবে নাকি জাপান হবে নাকি সেনেগাল হবে? জাপানের একটা বেশ ভালো পসিবিলিটি আছে, বাট কেন জানি দেখা যায় যে জাপান শেষ পর্যন্ত গিয়ে আসলে ওই কোয়ার্টার ফাইনালের ইটার ক্রস করতে পারে না। কোরিয়া 2002 সালে একবার করলো, ইতালিকে হারাইলো, আনজান সোং মনে হয় প্লেয়ারটার নাম ছিল, গোল্ডেন গোল করলো। আমি মানে আমার লাইফে দেখা মনে হয় প্রথম গোল্ডেন গোল ইনসিডেন্ট ওইটাই ছিল। আনজান সোং মনে হয় একটা গোল্ডেন গোল করলো। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বলছি এবং এতক্ষণ কথা যদি কেউ শুনে থাকেন, এতক্ষণে আমি শুরুতে যে কমেন্টস গুলো করছি এগুলো মনে হয় এতক্ষণে ডিলিট করে ফেলার কথা। কারণ আমরা এতক্ষণ ধরে হয়তো কিছু ইনফরমেশন এদিক সেদিক হয়েছে, ভুলভাল হয়েছে, বাট অ্যাটলিস্ট উই ফলো ফুটবল। এইটা তো বাস সামি যে আসলে এত কিছু বলছে, এত নাম রেফারেন্স দিছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সময়টা আসলে আমাদের কিছু করার ছিল না তখন। বিনোদনের টিভি ছিল, 4 বছর পর বিশ্বকাপ, এটা দেখতেই হবে। আর ও যেটা বললো ইউরোপিয়ান ফুটবল ফলো করা, এটাও আসলে তখন আমার ইউরোপিয়ান ফুটবল ফলো করা আমি আসলে 2002 ওয়ার্ল্ড কাপের পরে গ্যালাক্টিকো, তখন আমি রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে যাই গ্যালাক্টিকো। এবং তার আগে তুই যেরকম ফিফার কথা বলি, আমরা খেলতাম হচ্ছে, বা এটা নিশ্চয় তুইও খেলছিস, আমরা হচ্ছে ক্রিকেট খেলতাম আর কি ওখানে, এবং ওই ক্রিকেটে সারা রাত ধরে টেস্ট ম্যাচ খেলতেছি বাংলাদেশের নিয়ে। সো এইগুলো ছিল আসলে আমাদের তখন বিনোদন। সো অবভিয়াসলি এখন তো আসলে অনেক কিছু আছে, বাট স্টিল ফুটবল ওয়ার্ল্ড কাপ আসলে আমার মনে হয় যে আমরা সেখানেই সবাই সবকিছু, মানে ওই পার্থক্যটা থাকে না। তখনও দেখবো টিভির সামনে লোকজন দাঁড়ায় থাকবে, এই যে ফুটপাতে মানুষ ভিড় করে খেলা দেখে। আমার ক্ষেত্রে যেটা হয় যে মানে ক্রিকেট অ্যানালাইসিসটা তো প্রফেশনালি আসলে করি। আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ক্রিকেট অ্যানালাইসিসের ওইটা তো আমার মানে প্রফেশনাল ডিগ্রি আছে, ওটা আমার, দ্যাটস ওয়াই, বা ক্রিকেট ওই লেভেলটা পর্যন্ত খেলছি দেখে ওইটা নিয়ে প্রফেশনালি চিন্তা করি। ফুটবলটা যেহেতু প্রফেশনালি খেলি নাই, সো দ্যাটস ওয়াই ফুটবলটা নিয়ে আসলে অ্যানালাইসিস লেভেল ওইভাবে চিন্তা করি না, কারণ এখানে আমার হয়তো বা গেমের ইন ডেপথ অ্যানালাইসিস করতে গেলে আমার আরো কিছু নলেজ গ্যাদার করা দরকার, বা সবার সবকিছু করতে হবে এরকম কোনো কথা আসলে নাই। এখন যেহেতু টেলিভিশনে আপনাকে আমাকে কাজ করতে হয়, দিন শেষে এই জায়গাটার ক্যাপাসিটিটা অন্য যে কারো চাইতে হয়তো বা আপনার আমার একটু বেশি আছে দেখি টেলিভিশন চ্যানেলগুলো আমাদেরকে দিয়ে করায়, হোয়াট এভার ইট ইজ। কিন্তু মানে বিষয়টা ওইরকম না যে ধরেন ক্রিকেটের মানুষ ফুটবল নিয়ে কথা বলেন না, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে সবাই সবকিছু পারলে যে দেখাইতে হবে, বিষয়টা ছিল সেরকম না। সো আচ্ছা সামি, তারপরও আমি মানে যেহেতু আমরা এখন শেষ করবো ভিডিওটা, হয়তো আমি ওয়ার্ল্ড কাপ শেষ হবে 19 জুলাই ফাইনাল, আজ থেকে আরো 1.5 মাস পরে, তখন আমি আবার একটা ভিডিও করতে চাই। আমি একটু শুনে নেই টপ 4 টিম আসলে স্টিল আর্জেন্টিনা কি আছে না নাই? আর্জেন্টিনা আমার মনে হয় থাকবে। আর্জেন্টিনা ফ্রান্স এই দুটো টিম থাকবে। একটা আন্ডারডগ টিম, সেটা এখন বলতে পারবো না, সেটা আসলে ওয়ার্ল্ড কাপটা শুরু হলে পরে বোঝা যাবে। আরেকটা মনে হয় নেদারল্যান্ডস মনে হয়। ওকে, অলরাইট। আচ্ছা, আপনাদের দর্শক যদি আপনাদের কমেন্টসে আমি টপ 4 টিমের আসলে নাম জানতে চাই, নিচে কমেন্টস করে যাবেন। যদি কারো মিলে যায় তার জন্য একটা সারপ্রাইজ থাকবে, জার্সিও হতে পারে, হোয়াট এভার কিছু একটা। আমার দল কিন্তু পর্তুগাল, আমি কিন্তু আমার পর্তুগালের নাম বলি না, বাট আই রিয়েলি হোপ যে পর্তুগাল ফাইনাল খেলবে। এটা অ্যাকচুয়ালি অনেকেই হয়তো জানে না, বা অনেকে এটা প্রশ্নটা করে যে সামি ভাই আসলে কোন দলে সাপোর্ট করে। বাট সামি যেটা বললো, আমি আসলে এটা জানতাম যে ও আসলে পর্তুগালেরই ফ্যান শেষ পর্যন্ত ঘুরে ফিরে, এবং ও
অফকোর্স পর্তুগাল জিতলে আমার মনে হয় যে অনেক বেশি খুশি হবে, এবং এটাকে শুধুমাত্র তো রোনালদোর জন্য না আসলে সামি, তাই না? পর্তুগালের না, ওই যে ব্যাপারটা হচ্ছে পছন্দ করা। পর্তুগাল তো এখন ধরেন খুব ভালো দল। কিন্তু আমি যে সময় থেকে পর্তুগালকে ফলো করি তখন পর্তুগাল তো আন্ডারডগ টিভি ছিল আসলে ফিফা ওয়ার্ল্ড কাপে। ইউরোতে যদিও ধরেন গ্রিস আর পর্তুগাল ফাইনাল খেললো, ওই গ্রিস ইউরো জিতলো, কিন্তু গ্রিস একবার ইউরো জিতে আসলে লাভটা কি? গ্রিসের তো ফুটবল লেগাসির জায়গাটা নেই, বা ওইটা আসলে ঝড়ে বক গ্রিস জিতে গেছে ওই ইউরোটা। আল্লাহ, গ্রিসের প্লেয়ারদের নাম যে কি কঠিন করেছিল, এত বড় বড় ওটা নাম। ঝড়ে বক গ্রিস জিতে গেছে। কিন্তু পর্তুগাল 2004 বলেন, তারপর 2006 ওয়ার্ল্ড কাপ বলেন, সেগুলো আন্ডারডগ হিসেবেই পর্তুগাল খেলতে গেছে। ইভেন 2010 পর্তুগাল আন্ডারডগ হিসেবেই খেলতে গেছে। সো সেই জায়গা থেকে বললাম যে এটা একটা ইমোশনাল জায়গা, যেটা অনেকের জন্য হয়তো আর্জেন্টিনা, আমার জন্য হয়তো বা পর্তুগাল যদি ভালো কিছু করতে পারে, বা টিম ভালো যদি ভালো কিছু করতে পারে, ওকে, আপনার তাহলে পছন্দের টিম কোনটা, এবং একই সঙ্গে টপ 4 এর প্রেডিকশন নিচে জানিয়ে যাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, বাই বাই। আমি ফয়সাল তিতুমির, মোস্তাদ আবিদ হোসেন সামি, ফুটবল অ্যানালিস্ট। দেখতে পাবেন এই সময়টা কিন্তু সে প্রচুর ফুটবল নিয়ে ভিডিও করবে, আপনাদের দেখতে হবে, সহ্য করতে হবে, ঠিক আছে? বিদায়।